হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফায়ারবাডিতে তোমাদের আবার সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ অনেকদিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে পড়াবো আমি ইউক্যারিওটিক কোষের গঠন পার্ট 8, মানে আর বাকি যে কোষাঙ্গাণুগুলো ছিল রাইবোজোম, সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউল, তো সেগুলোকে আজকে কভার করবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আসছে রাইবোজোম। রাইবোজোম কি? আমাদের সেলে আমরা জেনেছি যে পর্দার উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে ৩ রকমের কোষাঙ্গাণু দেখতে পেয়েছি। একটা একক পর্দা বেষ্টিত, একটি দ্বি-একক পর্দা বেষ্টিত, আর একটা হচ্ছে পর্দাবিহীন। পর্দাবিহীনের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে গিয়ে কি রাইবোজোম এবং সেন্ট্রোজোম। তো কি রাইবোজোম কি? রাইবোজোম প্রথমে এটা আমি পয়েন্ট করে নিই। এটি হচ্ছে পর্দাবিহীন কোষাঙ্গাণু, যেটা কিনা কোষের সাইটোপ্লাজমে অসংখ্য দানার আকারে অবস্থান করে। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য। তো কি রাইবোজোম হলো কোষের ক্ষুদ্রতম অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তো রাইবোজোমের দুটো অংশ থাকে। একটা রাইবোজোমকে এই যে একটা গোটা রাইবোজোমকে এরকম দেখতে হয়। তো এর দুটো অংশ থাকে, একটা বড় অংশ বা বড় খণ্ড, একটা ছোট খণ্ড। তো বড়টাকে বলা হয় বড় অধঃএকক বা বৃহৎ অধঃএকক বা লার্জ সাব ইউনিট, এবং ছোটটাকে কি বলা হয় স্মল সাব ইউনিট বা ক্ষুদ্র অধঃএকক। এগুলোর সাব ইউনিটের বাংলা হচ্ছে এখানে বড় অধঃএকক আর ছোট অধঃএকক। সাব ইউনিট বলে লিখলেও কোনো অসুবিধা নেই। তো এই রাইবোজোম প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষে দু রকম দেখা যায়। তো প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 70s প্রকৃতির। 70s একে ভাঙলে হয় 50s 30s, অর্থাৎ যদি আমি মনে করি যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে বড় সাব ইউনিটটা কি, বড় সাব ইউনিটটা হচ্ছে 50s এবং ছোটটা হচ্ছে 30s। এদেরকে একটা কথা বলে রাখি, এদেরকে যোগ করলে কখনোই 70s হবে না। তো এটা একটা প্র্যাকটিক্যাল প্রক্রিয়া, যেটার মাধ্যমে করে দেখা গেছে যে এদের ওজন মানে 50s 30s এর কাছাকাছি আসছে, কিন্তু সেটা এখন তোমাদের না জানলেও হবে, তোমরা অনেক ছোট। তো ইউক্যারিওটিক রাইবোজোমের আহ অধঃএকক গুলো কি কি? ইউক্যারিওটিক রাইবোজোম কি 80s প্রকৃতির, এর অধঃএকক 60s এবং 40s, অর্থাৎ বড়টা 60s এবং ছোটটা 40s। তো রাইবোজোম কোথায় থাকে? রাইবোজোম সেলের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। এছাড়া কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে থাকে। কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা আমার পুরোনো ভিডিও গিয়ে দেখতে পারো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ভিডিওটা ছিল ওটাই গিয়ে দেখতে পারো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে স্মুথ। রাফ এন্ডোপ্লাজমিক মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ কেন হয়? এই রাইবোজোম থাকার জন্য। তো কি সাইটোপ্লাজম ছাড়াও কোথাও থাকতে পারে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকতে পারে। কার্যক্রম কি? প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এবার এখানে একটা পদ্ধতি আছে ট্রান্সলেশন, মানে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিকে আমরা কি বলি? ট্রান্সলেশন। এটা 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 ম্যান্ডেটরি না মনে রাখাটা, বা এটা হচ্ছে না মনে রাখলেও চলবে। ট্রান্সলেশন প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এবার কিভাবে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে? আরএনএ কে পড়ে, আরএনএ কে পড়ে পড়ে যে এটা হচ্ছে রাইবোজোম, এটা একটা আরএনএ। এই আরএনএটাকে রাইবোজোম এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পড়বে, পড়ে এই যে এইভাবে প্রোটিন তৈরি করবে। আর এই এক একটা কি? এই এক একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। ঠিক যেমন একটা পুঁতির মালা, একটা পুঁতির মালাকে যেমন
পুঁতি ভরলে পরে একটা সুতোর মধ্যে একটা মালা তৈরি হয়, সেরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে পুঁতির মতো যদি সাজিয়ে তৈরি, তাহলে একটা প্রোটিন তৈরি হবে। তো সেই কাজটাকে করে অ্যামাইনো অ্যাসিড, মানে এমআরএনএ পড়ে অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে প্রোটিন তৈরি করার কাজটা হচ্ছে রাইবোজোম করে। তো রাইবোজোমকে এই কারণে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। যেমন একটা ফ্যাক্টরিতে বিভিন্ন পণ্য তৈরি করা হয়, বিভিন্ন পণ্য সারা শহরে ছড়িয়ে পড়ে, সেরকম এই রাইবোজোমও একটা প্রোটিন ফ্যাক্টরি, যেখান থেকে অনেক প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিন বিভিন্ন সেলে এবং সেল থেকে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই জন্য রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। এই যে রাইবোজোম প্রধান কাজ হলো এমআরএনএ। এমআরএনএ হচ্ছে একটা আরএনএ টাইপ বা মেসেঞ্জার আরএনএ। নির্দেশ অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করে প্রোটিন তৈরি করা। প্রায় সকল প্রকার কোষেই রাইবোজোম পাওয়া যায়, যার মানে সকল কোষেই প্রোটিন তৈরি হয়। রাইবোজোম বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করতে পারে কোষ, এবং বিভিন্ন কোষে সেই সব প্রোটিন কাজেও লাগে। অর্থাৎ সহজ কথায়, যেমন একটি ফ্যাক্টরিতে বিভিন্ন পণ্য তৈরি করা হয়, তেমনি রাইবোজোমে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করা হয়, তাই কোষে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আই থিঙ্ক তোমরা এটা রিলেট করে অর্থাৎ তুলনা করে করতে পারছো। তো এটা 2 মার্কস এর জন্য ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় আসতে পারে যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, বা কোন কোষ অঙ্গাণু প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, বা এর মধ্যে কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। অপশন দিয়ে দিল রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, এরকম। তো এরপর আছে সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম হচ্ছে অপর একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু। এটি শুধুমাত্র প্রাণী কোষে দেখা যায়, কিন্তু উদ্ভিদ কোষে অনুপস্থিত। শুধুমাত্র প্রাণী কোষে থাকে। তো সেন্ট্রোজোমের দুটো অংশ থাকে। একটা হচ্ছে দুটো সেন্ট্রিওল। এবার সেন্ট্রিওল দুটো কিরকম? এরকম পরস্পরের সাথে এরকম 90 ডিগ্রি কোণে অবস্থান করে, এবং এই সেন্ট্রিওল গুলোই কোষ বিভাজনের সময়, যখন একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে, এই কোষ বিভাজনের সময় যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতর যে ক্রোমোজোম গুলো বা ক্রোমাটিন জালিকা গুলো থাকে, সেইগুলোর বন্টনে অর্থাৎ বিভাজনে সাহায্য করে। এই যে গঠন দেখতে পাচ্ছ, দুটি সেন্ট্রিওল নিয়ে গঠিত, দেখালাম কিভাবে। এবং এই সেন্ট্রিওল দুটি সমান্তরালে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। প্রতিটি সেন্ট্রিওল 9x3 মাইক্রোটিউবুল বিন্যাসে গঠিত হয়। এইভাবে তৈরি হয়। এরপর আছে কি অবস্থান? সেন্ট্রোজোম কোষের নিউক্লিয়াসের কাছে সাইটোপ্লাজমে অবস্থান করে, অর্থাৎ শুধুমাত্র প্রাণী কোষে সেন্ট্রোজোম উপস্থিত থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। এটা ভিভিআই, যে এর মধ্যে কোনটি প্রাণী কোষে থাকে অর্থাৎ উদ্ভিদ কোষে থাকে না। এরকম এমসিকিউতে দিয়ে দিল, এর মধ্যে এরকম দিয়ে দিল মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, ক্লোরোপ্লাস্ট, তাহলে কি হবে? সেন্ট্রোজোম হবে। সেন্ট্রোজোমের কাজ কি? কোষ বিভাজনের সময় স্পিন্ডেল ফাইবার বা তন্তু গঠন করে। আমি এই যে বললাম যে একটা কোষ যখন বিভাজিত হয়ে অপর দুটো কোষ সৃষ্টি করছে, তখন এই কোষের ভেতরে যে মেটেরিয়াল আছে, সেটা নিউক্লিয়াসই বলো আর সাইটোপ্লাজমই বলো, সব এই প্রত্যেকটা মেটেরিয়ালই সে সমানভাবে, একদম ইকুয়ালি, দুটো সেলের মধ্যে, যে দুটো নতুন কোষ উৎপন্ন হবে, তাদের মধ্যে বন্টন হয়ে যাবে বা বিভাজিত হয়ে যাবে। এই বিভাজনের কাজটা কে করে? সেন্ট্রোজোম করে। কিসের মাধ্যমে করে? তন্তু তৈরির মাধ্যমে করে। আপাতত এইটুকু মনে রাখলেই চলবে। তো কোষ বিভাজনের সময় তন্তু কে গঠন করে? সেন্ট্রোজোম গঠন করে। আর এটা না পড়লেও চলবে। এরপর আছে মাইক্রোটিউবিউল। এটি কি? কোষের অভ্যন্তরীণ কঙ্কাল। দেখবে আমাদের আমাদের মানব দেহ যে মাংসপেশি, যে অর্গান গুলো, সবকিছু
কাকে ঘিরে তৈরি হয়েছে, একটা কঙ্কালকে ঘিরে তৈরি হয়েছে, একটা স্কেলিটনকে ঘিরে তৈরি হয়েছে। আরো সহজভাবে যদি বলতে যাই, যখন তোমরা দেখবে যে দুর্গা প্রতিমা তৈরি হয়, দুর্গা প্রতিমা একটা কাঠামোর উপর ভিত্তি করে মাটি লেপে লেপে মাটি ওর মধ্যে বসিয়ে বসিয়ে একটা প্রতিমার আকার দেওয়া হয়। সেরকম কোষেরও নিজস্ব একটা কঙ্কাল থাকে, সেই কঙ্কালটাকে গঠন করে মাইক্রোটিউবুল, এবং মাইক্রোটিউবুলকে বেস করে যে অন্যান্য কোষ অঙ্গাণুগুলো, সাইটোপ্লাজম গুলো ওরা থাকে। তো মাইক্রোটিউবুল কি কোষের সাইটোপ্লাজমের বিস্তৃত জালিকার মতো, মানে জালিকার মতো বিস্তৃত হয়ে বা বিন্যস্ত হয়ে থাকে। এর এটি কি, এর কাজ কি? এর কাজ হচ্ছে স্পিন্ডেল ফাইবার গঠন করা। যেহেতু উদ্ভিদ কোষে যেহেতু উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, উদ্ভিদ কোষের ক্ষেত্রেও তো সেলটা ডিভাইড হয়, প্রাণী কোষেও সেল ডিভাইড হয় বা বিভাজিত হয়, উদ্ভিদ কোষেও সেল কোষ বিভাজন ঘটে। এই জন্যই তো একটা ছোট উদ্ভিদ থেকে একটা বড় উদ্ভিদ তৈরি হয়, একটা চারা গাছ থেকে একটা বৃহৎ বড় উদ্ভিদ তৈরি হয়। কোষ বিভাজিত যদি নাই হতো তাহলে তো চারা গাছটা চারা গাছই থেকে যেত। তো উদ্ভিদের কোষের ক্ষেত্রেও কি বিভাজন দরকার। তো উদ্ভিদ কোষে তো সেন্ট্রোজোম থাকে না, তাহলে সেই ক্ষেত্রে বিভাজনের কাজটা বা বিভাজ সমানভাবে যে ভাগ করবে সেই কাজটা কে করবে? সেই কাজটা তখন মাইক্রোটিউবিউল দেহতন্তু গঠনের মাধ্যমে করে। কোষ বিভাজনে সহায়তা করে। এটা যেন এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট, যে এটা পরীক্ষাতে ইম্পর্টেন্ট, যে সেন্ট্রোজোম উদ্ভিদের প্রাণীর ক্ষেত্রে দেহতন্তু গঠন করে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেহতন্তু কোন অঙ্গাণু তৈরি করে? তখন বলতে হবে যে মাইক্রোটিউবিউল। এছাড়া কি সিলিয়া, এককোষী প্রাণী যেমন প্যারামেসিয়ামের ফ্ল্যাজেলা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, এদের ক্ষেত্রে কি যে সিলিয়া বা ফ্ল্যাজেলা থাকে, এটা হচ্ছে ফ্ল্যাজেলা এরকম বড় একটাই হয়, আর সিলিয়া সারা শরীর বা সারা দেহ জুড়ে মানে সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো অবস্থান করে। তো ফ্ল্যাজেলা গঠনে এই মাইক্রোটিউবিউল ভূমিকা পালন করে। মাইক্রোটিউবিউল কি দু রকম প্রোটিন নিয়ে গঠিত, একটা হচ্ছে আলফা টিউবিউলিন আর একটা হচ্ছে বিটা টিউবিউলিন। এই আলফা আর বিটা এরকম করে করে একটার পর একটা এরকম পুঁতির দানার মতো অবস্থান করে একটা স্ট্যান্ড তৈরি করে, অপরদিকে অন্য একটা মাইক্রোটিউবুল এরকম পুঁতির দানার মতো স্ট্যান্ড তৈরি করছে। এরকম দড়ির মতো জোড়া লাগিয়ে বা পাখি পাখি অবস্থান করে একটা মাইক্রোটিউবুল তৈরি হয়। তো মাইক্রোটিউবুলের কাজ কি? সেই একই কাজ, যে কোষের আকৃতি বজায় রাখে, 1 নম্বর 2 নম্বর কোষ বিভাজনে সাহায্য করে, মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমকে বিভক্ত করে। এই যে মাইটোসিস প্রক্রিয়া, এইসব মনে রাখলে না রাখলেও চলবে, যে কোষ বিভাজনে দেহতন্তু গঠনে সাহায্য করে। কার কোষ বিভাজনে? উদ্ভিদের কোষ বিভাজনে দেহতন্তু গঠনে সাহায্য করে। আর কি সিলিয়া এবং ফ্ল্যাজেলা তৈরি করে, এগুলোর দরকার নেই। তো এই ছিল আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কি কভার করলাম? আজকের ক্লাসে আমরা বললাম যে পর্দাবিহীন কোষ অঙ্গাণু কোনগুলি, তাদের অবস্থান, কাজ, সেন্ট্রো সরি প্রাণী কোষের দেহতন্তুকে গঠন করে, উদ্ভিদ কোষের দেহতন্তুকে গঠন করে,
মাইক্রোটিউবুলের কাজ, এবং কি রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? কাকে কেন কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও, আমি সেটা পরের ক্লাসে ডিসকাস করব। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিও।